ওয়েলকাম সবাইকে। আজকে আমরা সরলরেখার 2B প্রশ্নমালা 2B এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো করব। তো এর আগের সলিউশনগুলো, আগের 2 এর সলিউশনগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে উপরে আই বাটন ক্লিক করে দেখতে পারো। তো ওখানে সমস্ত সলিউশন এর আগে করে দিয়েছি। আজকে 2B এর অনুশীলনীর অঙ্কগুলো করছি। আর যারা চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করি। অতি সংক্ষিপ্ত এই একের দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে যে মূলবিন্দু থেকে একটি সরলরেখার ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। দেখাও যে সরলরেখাটি সমীকরণ হয় এইটা। তাহলে বলা হচ্ছে যে মূলবিন্দু থেকে একটি সরলরেখার আর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তাহলে মেন কথা হচ্ছে, ধরে নাও এই কোনো পজিশনে 0,0 মূলবিন্দুটা রয়েছে এবং মূলবিন্দু থেকে একটি সরলরেখার উপর অঙ্কিত পাদবিন্দু স্থানাঙ্ক এইচ কমা কে। তাহলে একটি সরলরেখা, ধরে নাও সরলরেখাটা এইটা, তার পাদবিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে এইটা হচ্ছে মূলবিন্দু থেকে একটি সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক এইচ কমা কে। ঠিক আছে, তোমাকে কি বলেছে যে দেখাও যে সরলরেখাটির সমীকরণ হচ্ছে তোমার কি এইটা। কোন সরলরেখাটার সমীকরণ? এই সরলরেখাটার সমীকরণ কিন্তু। ঠিক আছে, এই সরলরেখাটার সমীকরণ বলেছে যে দেখাও এইটা। তো ঠিক আছে, তো প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে দেখো ছবি এঁকেছি, তারপরে প্রথমে আমার দেখো এই বিন্দু দেওয়া রয়েছে আর এই বিন্দু দেওয়া রয়েছে এইচ কমাকে। তাহলে দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ আমরা সেই আগের ফর্মুলা থেকে বের করতে পারবো। y মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই ফর্মে আমরা নিয়ে এসেছি সরলরেখাটাকে। এই যে সরলরেখাটা পেলাম সেটা হচ্ছে ও এ সরলরেখা। এবার দেখা যাচ্ছে যে ও এটা বিসির উপর লম্ব। তাহলে আমরা জানি যে এই চ্যাপ্টারের সূত্রে পড়েছি যে আমরা ও এর সরলরেখা যদি বিসির উপর লম্ব হয় তাহলে বিসি সরলরেখার সমীকরণ এইভাবে লেখা যায়। অর্থাৎ এইটা এই ওয়াইয়ের যে সহগ সেটা এক্সের কাছে, এক্সের যে সহগ ওয়াইয়ের কাছে, আর মিডলের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আর এখানে বসে পি বা কে ধরতে পারো। ঠিক আছে, তো এখানে এরপরে এই যে সরলরেখাটা পেলাম, ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে বিসি সরলরেখা, কিন্তু বিসি সরলরেখা আবার এইচ কমা কে বিন্দু দিয়ে গেছে। তাহলে এইচ কমা কে বিন্দুতে যদি যাই তাহলে বিসি সরলরেখায় আমি পুট করব এইচ কমা কে, এক্স এর জায়গায় এইচ, ওয়াই জায়গায় কে, দিয়ে পি এর ভ্যালুটা বের করে নিয়েছি। পি এর ভ্যালু বের করে নেওয়ার পর আমরা বলেছি যে 1 নম্বর সরলরেখায় পি এর মান বসে পাই, এইটা দিয়ে প্রমাণিত হয়ে গেছে। তোমরা এখানে কে ধরতে পারো, আমরা কে ধরে অভ্যস্ত, আমরা কে ধরবো, পি না ধরতে পারো, পি ধরলে অসুবিধা নেই। এবার 2 এর অঙ্কটায় চলে এসো। 2 এর অঙ্কটায় কি বলেছে যে একটা সরলরেখা দিয়ে দিয়েছে 3x মাইনাস 4y ইকুয়ালস টু 25 সরলরেখার উপর অবস্থিত এবং মূলবিন্দু থেকে নিকটতম বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ভালো করে লক্ষ্য করো যে সরলরেখাটা দিয়ে দিয়েছে, সাপোজ ধরো এইটা একটা সরলরেখা 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 25। ঠিক আছে, তাহলে সরলরেখার উপর অবস্থিত মূলবিন্দু থেকে, সব সাপোজ মনে করো মূলবিন্দুটা এখানে রয়েছে 0,0, মূলবিন্দু থেকে সরলরেখার উপর অবস্থিত নিকটতম বিন্দুর স্থানাঙ্ক। সরলরেখার উপর সব থেকে কাছের বিন্দু নিশ্চয়ই লম্ব যদি টানি তবেই কাছের বিন্দু পাবো, তাছাড়া একটু বেঁকে টানলে তো এটা মূলবিন্দু মানে নিকটতম হচ্ছে না। এইটাই হচ্ছে সব থেকে নিকটতম, মানে মূলবিন্দু থেকে এই সরলরেখার উপর সব থেকে নিকটতম বিন্দু এটা। সেক্ষেত্রে এই বিন্দুটা নিকটতম বিন্দু স্থানাঙ্ক বের করো, মানে এইটা স্থানাঙ্ক যে কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। বেশ, তাহলে তুমি খেয়াল করে দেখো যে এই যে সরলরেখাটা দিয়েছে সেই সরলরেখার উপর এটা যদি লম্ব হয় তাহলে প্রথমে তো এই সরলরেখার লম্ব সরলরেখাটা বের করে নেব, অর্থাৎ এই সরলরেখার সমীকরণটা বের করে নেব। তা বের করতে গেলে সে আবারও ওয়াইয়ের কোএফিসিয়েন্টটা এক্সের জায়গায়, এক্সের কোএফিসিয়েন্টটা ওয়াই জায়গায়, মিডলের চিহ্ন চেঞ্জ ইকুয়ালস টু কে। এই সরলরেখার উপর অবস্থিত যে কোনো সরলরেখার মানে উপর লম্বভাবে অবস্থিত সরলরেখার সমীকরণ আমরা এইভাবে সূত্রতে জেনে এসেছি। এরপরে কি হয়, এই যে সরলরেখাটা ভালো করে লক্ষ্য করো, এই সরলরেখাটা কথাই বলছি যেটা কোন বিন্দুগামী, মূল বিন্দুগামী। তো মূল বিন্দুগামী মানে এক্স আর ওয়াই জায়গায় 0,0 বসাবো, কে এর ভ্যালুটা বের করে নেবো, আর কে এর ভ্যালুটা বের করে নেওয়ার পর 2 নম্বরে বসাবো। 2 নম্বরে বসানোর পরে আমরা একটা সরলরেখা পেলাম যেটা হচ্ছে এই সরলরেখাটা। এখন আমার মেন কাজ কি, আমার হচ্ছে এই বিন্দুটা দরকার।
এই বিন্দুটা কত। তা তুমি খেয়াল করে দেখো, এই সরলরেখাটা তুমি এখন পেয়ে গেছো, কোনটা, এইটা, আর এই সরলরেখাতে দেওয়া আছে। তাহলে দুটো সরলরেখার ছেদবিন্দু বের করলেই তো হয়ে গেল। দুটো সরলরেখার ছেদবিন্দু বের করলেই তো তুমি মানে এক্স মানে এই পয়েন্টটা পেয়ে যাবে। তো আমরা তাই করেছি, 1 আর 2কে সমাধান করেছি, দুটো সরলরেখাকে সমাধান করেছি। সমাধানটা তোমরা লাইন বাই লাইন দেখে নেবা, আহামরি কিছু কঠিন নেই সমাধানটা। তো দুটো সরলরেখা থেকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বের করেছি, আর এই এক্স আর ওয়াইয়ের মানটাই হচ্ছে প্রদত্ত ওই নিকটতম বিন্দুটাই হচ্ছে ওই এক্সের আর ওয়াইয়ের মানটা, মানে 3,4 বেরিয়েছে এখানে। এখানে হচ্ছে এটাই হচ্ছে নিকটতম বিন্দু। ঠিক আছে, একটু দেখে নিও। চলো পরের অঙ্ক শুরু করছি। 3-এর দাগের, এই 3-এর দাগের অনেকগুলো অঙ্ক রয়েছে, কিন্তু সমস্ত অঙ্ক খুব একটা কঠিন নেই। আমরা বেছে বেছে করাবো, সব অঙ্ক ধরে ধরে করাবো না। তো 3-এর দাগের আমরা যেটা প্রথম অঙ্কটা করেছি সেটা হচ্ছে 4-এর দাগের অঙ্কটা। বাকি অঙ্ক তোমরা নিজেরা করবে, অবশ্যই পারবে, একটু কনসেপ্ট থাকলেই হয়ে গেল অঙ্কগুলো, তার কিছুই না। আগে এই অঙ্কগুলো দেখে নাও, তারপর তুমি 1, 2, 3 ট্রাই করবে, অবশ্যই পারবে। তো 4-এর অঙ্কটা থেকে আমরা শুরু করছি। 4-এর অঙ্ক প্রথমে কি বলেছি দেখো, 3-এর দাগে কোশ্চেনটা পড়ে নি। বলেছে যে নিচের কি বলেছে যে নিচের প্রতিজোড় সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করো। বেশ, তো 4-এর অঙ্কটায় দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে এদের মধ্যবর্তী ও অন্তর্বর্তী তোমার দুটো সরলরেখার অন্তর্বর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তা আমরা জানি যে দুটো সরলরেখার অন্তর্বর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা ট্যান থিটা, মানে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু প্রথম সরলরেখার প্রবণতা মাইনাস দ্বিতীয় সরলরেখার প্রবণতা, মানে m1 যদি প্রথম সরলরেখার প্রবণতা হয় তাহলে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এই ফর্মটাই তোমাকে করতে হবে। তাহলে মেন কাজ হবে প্রথম সরলরেখা থেকে প্রবণতা বের করা, অর্থাৎ m1 বের করা। তো আমরা 4-এর দাগের অঙ্কটা করেছি দেখো। প্রথম সরলরেখা কি আছে, y মাইনাস 2 প্লাস √3x ইকুয়াল টু 6। এইটা থেকে তোমার m কত হবে, এখান থেকে y ইজ ইকুয়াল টু এটা লেখা যায়, এটাই হবে m1, তারপরেরটাই এটা হচ্ছে m2। ঠিক আছে, তো m1 m2 আমি এখান থেকে বের করে নেওয়ার পরে আমি তাদের মধ্যবর্তী কোণ আমি থিটা ধরে নিলাম। থিটা ধরে নেওয়ার পরে এই ফর্মে বসালাম, ট্যান থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এখান থেকে ক্যালকুলেশন করে আমার √3 বেরোলো, আর আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান √3, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এরপরে যে অঙ্কটা করে দিয়েছি সেটা হচ্ছে 5-এরটাই দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, দেখে নাও। তো দুটো সমীকরণ থেকে আমার মেন কাজ হবে যে প্রথম সমীকরণ থেকে m1 বের করা, দ্বিতীয় সমীকরণ থেকে m2 বের করা। তো m1টা প্রথম সমীকরণটা কি লেখা আছে যে ax প্লাস by ইজ ইকুয়াল টু c, এখান থেকে যদি by ইজ ইকুয়াল টু মাইনাস ax প্লাস c লেখা যায়। এখান থেকে y ইজ ইকুয়াল টু কি মাইনাস a বাই বি এক্স প্লাস সি বাই বি, এটা লেখা যায়। খেয়াল করে দেখো, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে সাজালাম, এইটাই হচ্ছে m, অর্থাৎ প্রবণতা। তো প্রথম সরলরেখার ক্ষেত্রে এটা m, দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে বের করবা তোমরা এটা m2। এই ফর্মে বসাও, ফর্মে বসে ক্যালকুলেশন করে আমাদের এসছে যে নিচে 1 মাইনাস 1 এসছে। আমরা জানি সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এইটা অ্যাকচুয়ালি ইনফিনিটি। তাহলে ইনফিনিটি বা অসঙ্গত, যেটাকে বাংলায় যেটা বলছে অসঙ্গত। ট্যান আমরা জানি ট্যান 90 ডিগ্রি মান অসঙ্গত, কারণ নিচে 0 হয়ে যাচ্ছে, মানে গোটা পার্টটা হচ্ছে অসঙ্গত। তাহলে ট্যান 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু অসঙ্গত বলা যাবে, তাহলে সে ইনফিনিটি। তো সেক্ষেত্রে ট্যান 90 ডিগ্রি করেছে, তারপর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বেরোচ্ছে। ঠিক আছে, এটা পরে তুমি এখানে লিখতেই পারো, অসঙ্গত লিখতে পারো, তারপরে ট্যান 90 ডিগ্রি লিখতে পারো। আমরা সেটা করিনি, ডাইরেক্ট করেছি। এরপরে 5-এর পরে 6-এরটা করে নিই, 6-এরটা করে নিও, 7-এরটা করে দিয়েছি। 7-এর অঙ্কটা সমীকরণ দুটো দেখে নাও। এখান থেকে সে একই রকমভাবে m1 আর m2 বের করেছি, দেখে নাও। তারপরে ফর্মে সাজিয়ে ক্যালকুলেশনটা একটু দেখে নেবা। ব্র্যাকেট তুলে গুণ করে দেওয়ার পরে আমরা পিকিউ ক্যান্সেল করে দেওয়ার পরে, নিচেও পিকিউ আর পিকিউ ক্যান্সেল করে দেওয়ার পরে শেষে 1 এসছে, আর আমরা জানি ট্যান 45-এর মানে 1। তো তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। বাকি অঙ্কগুলো তোমরা সবাই পারবে। আমরা এবার 4-এর দাগের অঙ্ক শুরু করব। 4-এর দাগের অঙ্কই বলেছে
যে 3x প্লাস 4y মাইনাস 11 ইকুয়ালস টু 0 সরলরেখার সমান্তরাল ও লম্ব সরলরেখার প্রবণতা নির্ণয় করো। তা আমরা জানি যে কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা, একটা যদি সরলরেখা এটা হয় তাহলে এই সরলরেখার যে প্রবণতা হবে, এর সমান্তরাল সরলরেখা তুমি একের অধিক আঁকো না কেন, সব সরলরেখার প্রবণতা কিন্তু সেম টু সেম হয়। অর্থাৎ এই সরলরেখার যেটা প্রবণতা হবে সমান্তরাল সরলরেখার সেইটাই প্রবণতা হবে। আর লম্ব সরলরেখার প্রবণতা বের করেছে, তাহলে এই সরলরেখার লম্ব সরলরেখার প্রবণতা কি হবে? এই সরলরেখার লম্ব সরলরেখার প্রবণতার ক্ষেত্রে মেন কথা হচ্ছে যে এই সরলরেখার প্রবণতা আমরা বের করেছি, দেখো এটা হচ্ছে এই সরলরেখার প্রবণতা, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার বের করতে গেলে প্রথম সরলরেখার প্রবণতাটা বের করেছে। আমরা জানি যে এই যে সরলরেখার লম্ব সরলরেখা, অর্থাৎ এই সরলরেখাটা যদি এইটা হয় তাহলে এর লম্ব সরলরেখার প্রবণতা বের করতে গেলে আমাকে এই সরলরেখার প্রবণতাটা বের করেছি m1, আর বলেই দিয়েছে যে এর লম্ব হবে, তার মানে এই সরলরেখার প্রবণতা যদি m2 আমি ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমরা জানি m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1। তা আমি যে এর লম্ব সরলরেখার প্রবণতাটাকে আমরা m2 ধরলাম, আর m1 তো আমার আগে থেকে বের করা আছে, তাহলে আমাকে m2 বের করতে হবে, অর্থাৎ ওর লম্ব সরলরেখার প্রবণতা বের করতে হবে। তো আমরা জানি যে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1, দুটো সরলরেখা যেহেতু 90 ডিগ্রিতে আছে বলেছে, তো সেক্ষেত্রে m1 এর মান পুট করে আমরা m2 খুব সহজে বের করে নিয়েছি। এরপরে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক কি বলেছে যে এই বিন্দু 3,4 ও 2,-1 বিন্দু দুটির সংযোজক সরলরেখা a,-2 ও 4,-a বিন্দু দুটি সংযোজক সরলরেখা সমান্তরাল, তাহলে এর মান নির্ণয় করো। বেশ, আমাদের কি করতে হবে বলতো? দুটো বিন্দু দিয়ে আছে, দিয়ে বলেছে ওই সরলরেখা, আর এই দুটো বিন্দু দিয়ে আছে বলছে এই সরলরেখা পরস্পর সমান্তরাল হলে এর মান নির্ণয় করো। তাহলে আমার মেন কাজ হচ্ছে যে এই দুটো সরলরেখা দিয়ে এই দুটো সংযোজক সরলরেখার আমাকে প্রবণতা বের করা, আর এই দুটো এই দুটো বিন্দু দেওয়া আছে সেই সরলরেখার প্রবণতা বের করা। যেহেতু বলেই দিয়েছে যে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে, তাহলে প্রথম যে সরলরেখাটা আমরা প্রবণতা বের করব সেটার সঙ্গে দ্বিতীয় যে বিন্দু দেওয়া আছে যে সরলরেখাটা পাবো সেই বিন্দুর প্রবণতা বের করলেই দুটোকে ইকুয়াল করে দিলেই হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে দেখো দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দুর সংযোজক সরলরেখার প্রবণতার আমরা বের করে নিয়েছি। কিভাবে? আমরা জানি যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 সূত্রটা জানি, সেই সূত্রে বসিয়েছি জাস্ট, দিয়ে আমরা প্রথম সরলরেখার প্রবণতাটা বের করেছি, সরলরেখা বের করার দরকার নেই। আর দ্বিতীয় যে বিন্দু দেওয়া আছে এক জোড়া, তো এই বিন্দু দুটোর আমরা ওই একইভাবে প্রবণতা বের করেছি। প্রবণতা বের করার পরে বলেই দিয়েছে যে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে এর প্রবণতা আর এর প্রবণতা ইকুয়াল হবে। তা প্রশ্ন অনুসারে আমরা ইকুয়াল করে দিয়ে আমরা সমাধান করে এর মানটা বের করে নিয়েছি। সমাধানটা তোমরা দেখে নিও, ঠিক আছে? বেশ, 6 অঙ্কটা করাইনি। 6 অঙ্কটা একই রকম অঙ্ক। কীরকম? যে বলেছে দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু সংযোজক সরলরেখা, এই দুটো বিন্দু সংযোজক সরলরেখার পর লম্ব, ওখানে ছিল সমান্তরাল আর এখানে ছিল লম্ব। তাহলে আমরা জানি যে আগের অঙ্কটার ক্ষেত্রে দুটোরই প্রবণতা বের করেছি, এই 6 অঙ্কটার ক্ষেত্রেও দুটোই প্রবণতা বের করতে হবে, কিন্তু দুটো কি ইকুয়াল করবে না কি করবে বলো তো? দুটো লম্ব বলেছে, পরস্পর লম্ব। তাহলে আমরা জানি দুটো লম্ব হলে, আমরা জানি যে প্রথম দুটো লম্ব হলে আমরা ফর্মুলা জানি যে m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1, এই ফর্মটা হয়। তাহলে আমরা দুটো প্রবণতা যখন বের করে নেব 6 দাগের অঙ্কে, তখন আমরা লিখবো যে প্রশ্নানুসারে কি করব, প্রথম প্রবণতা গণিত দ্বিতীয় প্রবণতা ইজ ইকুয়াল টু -1 করব। দিক ক্যালকুলেশন করলেই আমার তখন এখানে কে এর ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমরা ট্রাই করবে। 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক বলেছে 2,3 এবং 3,-1 বিন্দু দুটির সংযোজক সরলরেখার উপর লম্ব এবং 2,1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো প্রথম কাজ হচ্ছে এই দুটো বিন্দু সংযোজক সরলরেখার সমীকরণটা বের করা। ধরে নাও এইটা হচ্ছে সংযোজক সরলরেখার সমীকরণ, এই বিন্দুটা হচ্ছে 2,3 আর এই বিন্দুটা হচ্ছে 3,1। দুটো সংযোজক সরলরেখা হচ্ছে এইটা। এবার তোমাকে কি বলছে, দুটো সংযোজক সরলরেখার উপর, দুটি বিন্দু সংযোজক সরলরেখার উপর লম্ব, এর উপর লম্ব
এই যে লম্ব টানলাম, এর উপর লম্ব, সরল লম্ব, এবং এই সরলরেখাটা কি না কোনো একটা জায়গায় 2,1 বিন্দু আছে ধরে নাও, এখানে ধরে নাও 2,1 বিন্দু আছে সরলরেখাটায়। তো বলেছে লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে বলেছে, যেটা কিনা এই বিন্দু আর এই বিন্দুর সংযোজক সরলরেখার উপর লম্ব, দেখো লম্ব, এবং যেই সরলরেখাটা কিনা 2,1 বিন্দু দিয়ে গিয়েছে, এই সরলরেখাটা তোমার চাই। তো প্রথম কি কাজ হবে, দুটো বিন্দু দেওয়া আছে, এই সরলরেখাটা বের করে নেব আমরা। এটা আগের চ্যাপ্টারে ফর্মুলা থেকে বের করে নিয়েছি, y মাইনাস y1 বা x মাইনাস y1 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2, এখানে x1 মাইনাস x2, ঠিক আছে, এই ফর্মে বের করে নিয়েছি। এরপরে এই যে সরলরেখাটা পেলাম ফাইনালি, সেটা হচ্ছে এই সরলরেখাটা। এবার যে কোনো সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করি, যে এই সরলরেখার লম্ব সরলরেখাটা হবে সহগগুলো চেঞ্জ হয়ে মিডিলকার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ইকুয়ালস টু কে ধরে নেব। এটা হচ্ছে যে কোনো সরলরেখার লম্ব সরলরেখা লেখার ফর্মুলা ওয়াইজ আমরা করেছি। এবার খেয়াল করে দেখো, এই যে সরলরেখাটা কি আকারে, সেই সরলরেখাটা কিন্তু ভালো করে দেখো 2,1 বিন্দুতে গিয়েছে। তা 2,1 বিন্দুতে গেলে সেই 2,1 তুমি এক্স আর ওয়াই জায়গায় বসাও, ক্যালকুলেশন করলে কে এর ভ্যালু খুব সহজে বেরিয়ে যাবে, এবং কে এর ভ্যালুটা ফাইনালি এখানে পুট করে দাও, সেটাই হবে প্রদত্ত সরলরেখা, মানে এইটাই হবে নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, 7-এর পরে 8-এর অঙ্ক, 9-এর অঙ্ক, 10-এর অঙ্ক করাইনি, তবে আমি বলে দিচ্ছি এগুলো খুবই সহজ অঙ্ক, ওই জন্য করাইনি। যেমন 8-এর দাগের অঙ্কটা কি বলছে, এত বিন্দুগামী এবং এত সরলরেখার আর সমান্তরাল সরলরেখার সমীকরণ নিয়ে নেব। তা তুমি দেখো, এই সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে, 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু কে। আমরা জানি জাস্ট কে চলে আসে কনস্ট্যান্টটা বাদ দিয়ে, ঠিক আছে। এই যে সরলরেখাটা আমি যেটা লিখলাম, সেটা কত বিন্দু দিয়ে গেছে না -3, -4। তার -3 আর 4 তুমি এখানে এক্স আর ওয়াই জায়গায় বসিয়ে দাও, সুন্দর করে কে এর মান পেয়ে যাবে, আর কে এর মান পেয়ে গেলে এখানে বসিয়ে দেবা, ওইটাই হবে অ্যান্সার, কিছুই নেই অঙ্কটার মধ্যে। এরপরে 9টা কি বলছে, এত বিন্দুগামী এত সরলরেখার উপর লম্ব হবে এমন সরলরেখার সমীকরণ। ওখানে সমান্তরাল বলেছিল, এখানে লম্ব, একই অঙ্ক। লম্ব ক্ষেত্রে সেই মানে এই সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ কি হয়, এই সহগগুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু কে হবে। এটা হচ্ছে লম্ব সরলরেখা হবে এই সরলরেখার উপর। এবার যেটা কিনা কত বিন্দু দিয়ে গেছে, 2,-3, তো 2,-3 এখানে বসাও, কে এর ভ্যালুটা বের করো, দিয়ে এখানে পুট করে দাও, এটাই হবে নির্ণেয় সমাধান। ঠিক আছে, লাস্ট 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা কি বলেছে, যে 3,-4 বিন্দুগামী এবং এত এত বিন্দুর দুটি সংযোজক সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো মেন কথা হচ্ছে যে এই বিন্দু আর এই বিন্দুর সংযোজক সরলরেখাটা তুমি বের করে নেবে, এই ফর্মে বের করবে, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু x1 y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এই ফর্মে তোমাকে দুটো বিন্দু দেওয়া আছে, এই ফর্মে তুমি আগে মেন কথা হচ্ছে সরলরেখাটা বের করে নেবে। সরলরেখাটা বের করে নেওয়ার পরে সেই সরলরেখার সমান্তরাল সরলরেখা কিভাবে লিখতে হয় তুমি জানো, মানে সংযোজক সরলরেখাটা ভেবে নাও যে কোন একটা সরলরেখা হয়েছে, সেই সরলরেখার সমান্তরাল সরলরেখা কিভাবে করতে হয় কে আকারে ধরে, সেটা কিনা এই বিন্দু দিয়ে গিয়েছে, সেই বিন্দু দিয়ে গিয়েছে মানে সেই বিন্দুটা তুমি পুট করবে, যে কে এর ভ্যালু বের করে নেবে, সেই কে এর ভ্যালুটা আবার ওখানে বসিয়ে দেবে, সরলরেখাটা পেয়ে যাবে। তো এই অঙ্কগুলো তোমরা নিজে থেকে করতে পারবে বলে আমি সলিউশনটা দিইনি, তোমরা নিজে থেকে ট্রাই করো, অবশ্যই পারবে। তো পরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।